হ্যালো। হ্যালো। হ্যাঁ, মোফাজ্জল সাহেব আছেন এখানে? ওখানে তো ক্লিয়ার হয়ে গেছে, এবার যদুপুরের এখানে উনি বলছেন, এনারা বলছেন যে উনার সাথে কথা বলবো, তারপরে একটা ক্লিয়ারেন্স নিয়ে এখান থেকে ওনারা রিলিজ করবেন। তো কাইন্ডলি একটু কথা বলিয়ে দিন ইনাদের, যাতে এখানে সুষ্ঠুভাবে আমরা রুটটাকে ক্লিয়ার করতে পারি। একটু আপনি সাহেবের কে বলছেন? আমি কালীচক থানা থেকে পিসি অফিসার কৌশিক বাবু বলছি। আচ্ছা, কথা বলুন। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ সাহেব, প্রণাম নেবেন। হ্যাঁ, বলছি সুজাপুরে যেটা তো মিটমাট হলো, এবার যদুপুরের লোকজনের আপনার প্রতি অগাধ বিশ্বাস, এবং ওনারা আপনার কথা শোনার পরেই ওনারা রাস্তা অবরোধ তুলবেন। একটু কাইন্ডলি কথা বলে নিন ওনাদের সাথে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এই, কথা বলে নাও ভাই। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। সালাম। মাইকে দে, আমি বলে দিচ্ছি। হ্যাঁ বলেন স্যার। হ্যালো। হ্যালো স্যার। হ্যাঁ হ্যালো, রেকর্ডিং হচ্ছে হ্যাঁ, সামনে। মোফাক্কেরুল ইসলাম বলছি। হ্যালো। হ্যাঁ, আপনি কি হ্যালো। এখানে আসতে পারবেন স্যার? না, আমি রায়গঞ্জের দিকে চলে এসেছি। রায়গঞ্জ? আপনার তো কথা শুনলাম কি মোথাবাড়ি আপনি গেছেন। না, মোথাবাড়ি থেকে ওটা উঠে গিয়েছি। বলছি কি, শোনো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ ডিএমএসপির সাথে কথা হয়েছে, 4 দিন সময় নিয়েছে, 4 দিন। হ্যাঁ। তোমরা এখন উঠে যাও, আমি পরে দেখছি, আবার আসবো 4 দিনের মধ্যে। স্যার, আপনি তো 4 দিন সময় দিলাম, একটু আপনি এখানে আসলে তো ভালো। আপনি তো শুনলাম নাকি মোথাবাড়ি গিয়েছেন। না, মোথাবাড়ি থেকে বেরিয়ে গেছি আমি, ওটা উঠেছে। নাকি একটু বিচ্ছন্দ হাতাবাতি হয়ে গেছে, করে দিয়েছে ওখানে। আমরা কি জানি, আমি শুনিনি আমরা ওটা। এই প্রোগ্রাম চালাচ্ছি। না, সুস্থভাবে উঠিয়ে দাও, হয়ে গেছে, বেশি করতে হয় না। যাও, উঠাও। 4 দিন পরে। হ্যাঁ শুনছেন না? না না, বলছি 4 দিন পরে যদি এরা কাজ না করে তাহলে আবার এটা হবে। হ্যাঁ এখন ডিএমএসপি কথা দিয়েছে, ভিডিও করে বলেছে, ইনশাআল্লাহ হয়ে যাবে। একটু আমাদেরকে কোনো লিখিত দিতে পারবেন এখানে? কাগজে এটা তো কোনো মোটামুটি 24 ঘন্টা হলো, 72 ঘন্টা হলো। স্যার, হ্যালো। আমাদেরকে একটু সাদা ব্যাপারে লিখে দিতে পারবেন? আপনার স্যার আছে এখানে, আপনাদের প্রতিনিধি আছে। কে আছে, কে? আমি যে সাহেবের কথা বলছি যে ফোনে। এটা কে? কোন সাহেব? সাহেব, আপনার নাম বলতে পারবেন? আমি কৌশিক বাবু বলছি থানা থেকে, সাব ইন্সপেক্টর কৌশিক বাবু। ও, সাব ইন্সপেক্টর সাহেব। হ্যাঁ হ্যাঁ ও, কৌশিক বাবু, ওনাদেরকে বলুন যে ডিএমএসপির সাথে কথা হয়েছে, 4 দিন সময় নিয়েছে, না হলে আবার যা হওয়ার হবে। এইটা আমি বোঝাচ্ছি ওনাদেরকে, 4 দিনের মধ্যে টোটালটা ক্লিয়ার করে দেওয়া হবে, না হলে পূর্ণ সহযোগিতা পুলিশের তরফ থেকে। হ্যাঁ, যা আমি কিছু আছে বলেন আমরা সাথে বলেন আছি। আমার কথা বলেন যে আমি বলছি। হ্যাঁ, এইটাই একটু বুঝিয়ে দেন, তাহলে ওনারা বুঝে যাবেন। আপনার উপরে ওনাদের হ্যাঁ, অগাধ মাইকে বিশ্বাস না করছে। হলে মোবাইলটা মাইকে ধরেন, আমি বলে দিচ্ছি। আচ্ছা, মাইকে ধরে দিন, উনি কথা বলবেন। আপনাদের সবার সাথে উনি কেউ চিল্লাবি না, বলছি মাইক যে ধরে দিন, সাহেবকে। আপনাদের সাথে কথা বলুন। হ্যালো। এই রেকর্ডিংটা আমি নিব, এই রেকর্ডিংটা আমি নিব। হ্যাঁ, হ্যালো। হ্যালো সাহেব, হ্যাঁ, হ্যালো। একটা আমাদেরকে লিখিত দিয়ে দেন না, এখানে আপনাদের প্রতিনিধি আমাদের কাছে। এই, আমি মোফাক্কেরুল ইসলাম বলছি, আপনার লিখিত কি থাকবে? মোবারক ইসলাম, দে দে, মোবারক ইসলাম ভাই আছে কি? দে দে মাইক দে। হ্যালো। হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নামটা বলেন। আমি মোফাক্কেরুল ইসলাম বলছি। ডিএমএসপির সাথে কথা হয়েছে, 4 দিন পরে এরা যদি না উঠায় আবার আবার হবে। হ্যাঁ বলেন স্যার। 4 দিনের মধ্যে ওনারা যদি সব ঠিকঠাক না করে তাহলে আবার হবে। তোমরা এখন ছেড়ে দাও। আমি যদুপুর অঞ্চল থেকে বলছি। হ্যাঁ, আমি মোফাক্কেরুল ইসলাম বলছি। হ্যাঁ। বলো যে স্যার বললো, কারণ ওইখানে আমরা লিখিত পড়া করে নিয়েছি। হ্যাঁ। এবার বারবার সবাইকে কেন দিবে? আমরা বলছি মানেই তো হলো রে বাবা। ঠিক আছে স্যার। হ্যাঁ, ছেড়ে দাও, ছেড়ে দাও। কাগজ পেয়েছো আপনি? হ্যাঁ, আমাদের সাথে ডিএম অফিসে আপনি কাগজ পেয়েছেন স্যার? 4 দিনের মধ্যে না হলে আবার আমি আসবো। 4 দিনের মধ্যে না হলে আবার আমি আসবো, আবার আসবো। স্যার ফোন করবো না, একটু ওয়াইটিং এ থাকো। 4 দিনের মধ্যে না হলে আবার আসবো আমি।
হ্যালো, 4 দিনের মধ্যে আবার আসবো যদি না হয়। হ্যালো, আসসালামু আলাইকুম। এই যেটা বলছি সেটা শোন, নিজের মাথা পড়াস না। স্যার হ্যালো, হ্যালো, বলছি মোথাবাড়িতে 24 ঘন্টা টাইম নিয়েছিল, এখন 72 ঘন্টা হয়ে গেছে, কাগজ কিছু হয়নি। আরে প্রত্যেকটার একটা সিস্টেম আছে। হ্যালো, হ্যাঁ বলেন। বলছি প্রত্যেকটার একটা সিস্টেম আছে, আমাদের আলোচনা হয়েছে, ছেড়ে দে এখন। আরে দাদা এটা হবে না, বুঝতে পারলে এটা কিছু হবে না। দর্শক, এই কল রেকর্ড সোশ্যাল মিডিয়াতে এসছে, ভাইরাল হয়েছে। শুনলেন একজন পুলিশ অফিসার, তিনি ফোনটা করেছিলেন মোফাক্কেরুল ইসলামকে। ফোন করে উনি রিকোয়েস্ট করেন, ওই যদুবাবু না কি একটা জায়গা বলা হচ্ছে, আসলে ওখানে ওই দিনে বেশ কয়েকটা জায়গাতে ক্ষোভ বিক্ষোভ হয়েছে, অবরোধ হয়েছে। মোথাবাড়ি, তারপরে যদুবাবু না কি বললেন, তারপরে সুজাপুর, বিডিও অফিস, মানে বেশ কয়েকটা জায়গাতে হয়েছে। তো এই অফিসার উনি ফোন করে মানে রিকোয়েস্ট করেন যে এখানে যদি কিছু বলে এখানকার অবরোধটাকে উঠিয়ে নেওয়া যায়। কারণ ওনার কাছে খবর ছিল সুজাপুরে এই মোফাক্কেরুল ইসলামী নাকি ব্যবস্থা করে দিয়েছেন অবরোধ তোলার ক্ষেত্রে, ওখানে এডিএম বা এদের সঙ্গে কথা বলে। তো সেই জন্য উনি রিকোয়েস্ট করে আবার ওনার যে এলাকা সেখানটারও অবরোধ তোলানোর জন্যে মানে বলেন। উনি যেটা বলতে চাইলেন যে ওনার একটা কথা চলে আর কি, মানেন ওখানকার লোকেরা মোফাক্কেরুল ইসলামকে, সুতরাং উনি বললে কাজটা হয়ে যাবে। তো সেই জন্যে ফোনে যোগাযোগ করে উনি আবার রিকোয়েস্ট করেছেন। তো এটুকুই দর্শক বুঝলাম, কিন্তু আবার এটাও দেখলাম ওনার কথা যে সবাই মেনে নিলেন সেটাও না, পাল্টা দেখলাম ওখান থেকেও রিয়াকশান আসছে যে 24 ঘন্টা বলা হয়েছিল, 72 ঘন্টা হয়ে গেছে। ফলে মোফাক্কেরুল ইসলামের নিয়ন্ত্রণে যে সবটা সেটাও কিন্তু প্রমাণ হলো না। আমি দর্শক এখান থেকে আমি তো একটা অন্য ভাবনা ভাবছি, বা আমাকে একটা বিষয় ভাবাচ্ছে যে তার মানে তো এ তো যা দেখতে পাচ্ছি মোফাক্কেরুল ইসলামকে তো পুলিশ নিজে ইউজ করেছে, যদি এই অডিওটা সঠিক হয়। সোশ্যাল মিডিয়ার অডিও তো অনেক সময় অনেক ব্যাপার হয়, এডিট হয়, অমক তমক হয়, এখন আবার এআই দিয়ে বলছেন। তো যেহেতু সোশ্যাল মিডিয়াতে এটা এসছে কৌশিকবাবুর কল রেকর্ড বলে, অন্য একটা ফোনে কথা বলে, মানে অন্য একটা ভাইয়া আর কি, অন্য একটা ফোনের মাধ্যমে মোফাক্কেরুল ইসলামকে রিকোয়েস্ট করছিলেন। তো এটার মাধ্যমে এটা একটা কিন্তু প্রমাণ হচ্ছে, যদি এটা সত্য হয়, যে তার মানে তো পুলিশই ইউজ করেছে মোফাক্কেরুল ইসলামকে, তার মাধ্যমে এই যে ক্ষোভ বিক্ষোভ চলছিল সেগুলোকে নিয়ন্ত্রণে আনার বা অবরোধ ওঠানোর ক্ষেত্রে। মানে যেহেতু ওনার কথা চলে বলে পুলিশের কোথাও বিশ্বাস, এবং সুজাপুরে যে তোলা হয়েছে তাহলে কি সেটাও মানে প্রশাসন মানে মানে ওনাকে দিয়ে কি তোলানোর ব্যবস্থা করেছে? এই যে ভিডিওটা যেখানে উনি খুব গরম গরম কথা বলেছিলেন, যেটাকে নিয়ে খুব হইচই পড়ে গেছিল, তাহলে এটাও কি প্রশাসনের নির্দেশেই উনি এইসব করেছিলেন, করে মানে একটু গরম গরম কথা বলে মানুষকে শান্ত মানে পক্ষে টেনে অবরোধটা ক্লিয়ার করে দিয়েছেন? যেহেতু এমন একটা কথা বলেছেন, এমন আশ্বাস ভরসার জায়গা তৈরি করে দিয়েছেন, প্রথমে কিছু কথা বলে ভরসার জায়গা তৈরি করো, তারপর সেই ভরসার জায়গা থেকে সুযোগটাকে কাজে লাগিয়ে অবরোধ থেকে সকলকে সরিয়ে নিয়ে চলে এসো। তাহলে কি এই কৌশল মেনটেন করার জন্যই কি মোফাক্কেরুল ইসলাম এই কথাগুলো ওখানে বলেছিলেন? মানে সবটাই কি ওই প্রশাসনের লোকজনদের নির্দেশে? তার মানে ঘুরিয়ে বললে তাহলে কি প্রশাসনিক লোকজনেরাই কি তাহলে মোফাক্কেরুল ইসলামকে ইউজ করার চেষ্টা করেছেন, বা পুলিশ কি তাহলে এই মোফাক্কেরুলকে ইউজ করে অবরোধকে হটানোর চেষ্টা করেছে? তা না হলে এই রকম রিকোয়েস্ট কল কেন গেল? এই রকম রিকোয়েস্ট কল কেন গেল? তবে এটুকু বলতে পারি, যদি পুলিশ সত্যিই ইউজ করার চেষ্টা করে মোফাক্কেরুল ইসলামকে, তাহলে বলবো এটা একটা হিতে বিপরীত হয়ে গেছে। কারণ মোফাক্কেরুল ইসলাম ওখান থেকে হয়তো অবরোধটাকে উঠিয়েছিলেন, উনি ভরসার জায়গা তৈরি করে আবার সবাইকে সরিয়ে হয়তো এনেছিলেন, কিন্তু ওনার ওই বক্তব্য, ওই ভাষণ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা ছড়িয়েছেন তার মাধ্যমে কিন্তু ওটা বেড়ে গেছে।
ওটা উস্কানি। যদি উনি শুধু ওই এলাকায় বলতেন, ওই এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকতো, তাহলে কিন্তু বিষয়টা অন্য টাইপের হতো। কিন্তু ওনার বক্তব্য যেভাবে সোশ্যাল মিডিয়াতে ছড়ানো হয়েছিল, লাইভ টেলিকাস্ট করা হয়েছিল, এতে কিন্তু একটা বুমেরাং হয়ে গেছে। ভালো করে বুঝবেন দর্শক, যদি মনে হয় যে মোফাক্কিরুলকে দিয়ে ওই এলাকার অবরোধকে ওঠানোর জন্য ব্যবহার করার চেষ্টা হয়েছে, কিন্তু এটা একরকম ভাবনা থেকে হয়তো পুলিশ করতে গেছে বা প্রশাসনের লোকেরা করতে গেছেন, কিন্তু এই যে লাইভ টেলিকাস্ট হয়েছে ইত্যাদি হয়েছে, আর উনি যেভাবে লাগাম ছাড়া উস্কানিমূলক, মানে উস্কানি, অবশ্যই ওই বক্তব্যগুলো খুবই উস্কানির ছিল। কাঁটা দিয়ে কাঁটা তোলার কথা অন্য ব্যাখ্যা, কিন্তু ওই কথাগুলো বলতে গিয়ে ওটা টেলিকাস্ট হয়ে যাওয়ার কারণে, ছড়িয়ে যাওয়ার কারণে কিন্তু এর জের আবার অন্য জায়গাতে চলে গেছে, একটা অন্যরকম ভাবনা চলে গেছে। ফলে পুলিশ যদি ওনাকে ইউজ করার চেষ্টা করেও থাকে শুরুর দিকে অবরোধ ওঠানোর ক্ষেত্রে, কিন্তু সেটা বুমেরাং হয়ে গেছে, পুরো ছড়িয়ে গেছে। ফলে এর দায় তাহলে কিন্তু পুলিশকে নিতে হবে, এর দায় তাহলে কিন্তু পুলিশকেও নিতে হবে। তার মানে পুলিশই ওনাকে ব্যবহার করার চেষ্টা করেছে। ওনার বক্তব্য নিয়ে তো প্রশ্ন তৈরি হয়েছে যে উনি কেন এরকম বক্তব্য দেবেন, এরকম কেন ভাষণ দেবেন, এ তো উত্তেজক ভাষণ, সেটা একটা প্রশ্ন। কিন্তু এটাও মানতে হবে আপনাদেরকে, তাহলে কি পুলিশই করিয়েছে? পুলিশ জেনে বুঝে ওনাকে ওই রকম গাড়ির উপরে উঠে ভাষণ দিতে সাহায্য করেছে? এসব বলো টলো বলে টানো, নিজের দিকে টেনে তারপরে রাস্তা থেকে তুলে দাও, তাহলে পুলিশই এইসব করিয়েছে? তাহলে পুলিশ যদি এগুলোকে অ্যালাউ করে এইরকম উত্তেজক ভাষণ দিতে অবরোধ সরানোর ক্ষেত্রে, তো পুলিশের কি নিজস্ব কোনো ক্ষমতা নেই নাকি এদেরকে সরানো? অ্যাডমিনিস্ট্রেশনের নিজস্ব কোনো ক্ষমতা নেই এরকম একজন উত্তেজক বক্তাকে দিয়ে উত্তেজক ভাষণ দিয়ে মানে এটা সমাধান করার চেষ্টা করেছে? আর এটা করতে গিয়ে তাহলে হলোটা কি? এ তো বুমেরাং হয়ে গেল। এই ভাষণ ছড়িয়ে গেল চতুর্দিকে, সেটা নিয়ে আরও বেড়ে গেল। একটা সময় ওনার কথাও লোক শুনছেন না, যেটা বুঝলাম ফোন করে যখন রিকোয়েস্ট করা হচ্ছে, ওই যে যদুপুর না যদুবাবু কি বললেন, ওখানে ওনার কথাও চলছে না। তো মানে আগুন, মানে বলে না আগুনে ঘি ঢাললে যেটা হয়, পুরো সে একটা ওই রকম পর্যায়ে চলে গেল। তো তার মানে দর্শক, সে তো যা হওয়ার তো হয়েছে, মানে যাওয়ার তো গেছে। কিন্তু এখানে আমি যেটা বলতে চাই দর্শক, তার মানে পুলিশ ইনভলভ। মোফাক্কিরুল ইসলামকে ব্যবহার করার ক্ষেত্রে পুলিশ তো নিজে যুক্ত। তাহলে এখন সেই মোফাক্কিরুল ইসলামকে মিম নেতা, অমক নেতা, তার উস্কানিতে হয়েছে বলে পুলিশ মন্ত্রী তিনি কি করে দায়টাকে ঝেড়ে ফেলছেন। আবার দেখবেন উনি হয়তো বুঝছেন যে এইসব অ্যারেস্ট হওয়ার পরে, এবং অনেক যারা আমি দেখেছি মথাবাড়ি ওইসব এলাকাতে, আইএসএফের যিনি প্রার্থী তাকেও তুলে নিয়ে চলে আসা হয়েছে, তিনি নাকি ওখানে ছিলেনই না। আমি সেদিনই বলেছিলাম যে এই সুযোগে কোথাও একটা রুটি শাখার চেষ্টা করছে শাসক, রুটি শাখা, যে এরকম ঘটনা ঘটেছে, চলো এই সুযোগে মিম, আইএসএফ, যত সব বিরোধী দল আছে, মুসলিম ভোটে যারা থাবা বসাচ্ছে তাদেরকে সব ধরে নিয়ে ময়দান ফাঁকা করে দাও, এই সুযোগে ভোটটা করাতে হবে। মানে সুযোগে রুটি শাখার চেষ্টা করছেন দিদিমণি। আমি সেদিন খবরটা করেছিলাম, যেদিন শুনলাম যে আইএসএফের যিনি প্রার্থী মথাবাড়ি, তাকেও তুলে নিয়ে চলে আসা হয়েছে। তিনি এলাকায় ছিলেনই না, তিনি একটা কোনো জলসায় গিয়েছিলেন, সেখান থেকে ফিরছিলেন, তাকে নিয়ে চলে আসা হয়েছে। তারপরে বাড়ি থেকে মিম যারা নেতা, তাদেরকে তুলে নিয়ে চলে আসা হয়েছে। তো তাহলে কি ওটাই ময়দান ফাঁকা করে এই সুযোগে ভোটটাতে, মানে ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস? প্রশ্ন আমার কিন্তু সেদিন ছিল। তো এখন তো এবার এই যে যাকে তাকে ধরে ফেলা হচ্ছে, এই নিয়ে তো এবার মুসলিম সমাজে ক্ষোভ চলে এসছে। আবার এই যে পুলিশ ব্যবহার করার চেষ্টা করেছে মোফাক্কিরুল ইসলামকে, আবার সেই পুলিশই আবার গ্রেপ্তার করে ফেললো। তাহলে এটা কি হলো? পুলিশ ইউজ করার চেষ্টা করলো মোফাক্কিরুল ইসলামকে, আবার পুলিশই গ্রেপ্তার করে ফেললো। দিদিমণি বললেন সিআইডি গ্রেপ্তার করেছে, ওটা তো আমি তো ওটা এখনও দেখি, ওটা তো কমিশন দেখে না, আমি দেখি এনআইএ আসার আগেই সিআইডি কাজ করে ফেলেছে, সিআইডিকে ধন্যবাদ বলে ধন্যবাদ জানিয়ে দিয়েছেন। এই সব দেখেতে আবার মুসলিম সমাজ খেপে যাচ্ছে যে তার মানে আপনারাই ব্যবহার করতে চাইলেন, একটা এরকম বিপরীত ঘটনা ঘটে গেল, এখন আপনি আবার বলি করছেন। তো যখন মুসলিম সমাজের মধ্যে একটা এরকম ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়ে গেছে, আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে অনেকে লিখতে শুরু করেছেন, আজকে আবার দেখছি দিদিমণি পাল্টি খেয়ে গেছেন। তিনি আবার স্বীকার করছেন না যে পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি আবার এখন আজকে যে কথাটা বলেছেন সেখানে এনআইএকে দোষ দিয়ে দিয়েছেন। অথচ এনআইএ এই ঘটনার তদন্তভার হাতে নিলেও আমার কাছে যেটা খবর, এখনও কিন্তু এনআইএ গ্রেপ্তার করেনি। যেগুলো যা হয়েছে ওগুলো তো আছেই পুলিশের কাছে। এখন এনআইএ যেটা করছে, বিভিন্ন সেকশনে কথা বলছে, যারা বিচারক ছিলেন তাদের সঙ্গে কথা, স্পটে দেখা, এরকম কথা বলছে, জানার চেষ্টা করছে। এখনও কিন্তু এনআইএ সেভাবে গ্রেপ্তারের জায়গায় যায়নি। আমি
যখন এই ভিডিও তৈরি করছি আমার কাছে কিন্তু এরকম খবর এখনও নেই। গ্রেপ্তার যা হয়েছে পুলিশ করেছে, কিন্তু পুরো পুলিশের যে গ্রেপ্তার পুরো বিষয়টা আজকে দেখছি দিদিমণি পুরো এনআইএর উপরে ঠেলে দিয়েছেন। মানে এখন উনি যে গ্রেপ্তারটা করিয়েছেন, যেটা গতকাল বলেছিলেন, আজকাল উনি কিন্তু স্বীকার করছেন না। শুধু ভাবুন দিদিমণির পাল্টিবাজিটা। আমি দর্শক দুটো বক্তব্যই আপনাদেরকে পরপর শোনাবো। গতকাল উনি কি বলেছিলেন, এটাকে কিভাবে মানে প্রথমে বছর নিজে অ্যারেস্ট করিয়েছেন সিআইডিকে দিয়ে, কেমন একটা ক্রেডিট নেওয়ার চেষ্টা করছিলেন এবং মিম নেতা বলে ওই মোফাক্কিরুল ইসলামদের দিকে পুরো দোষটা ঠেলে দিয়ে নিজেদের দায়টাকে অস্বীকার করছিলেন। আর আজকে উনি কারা অ্যারেস্ট করেছেন সেই সম্পর্কে কীরকম আবার দেখুন মুসলিমদের সিম্প্যাথি বা যারা ভুক্তভোগী হচ্ছেন তাদের সিম্প্যাথি নেওয়ার জন্য আবার কী ধরনের বক্তব্য বদল করেছেন। আমি দর্শক দুটো বক্তব্য গতকালকের এবং আজকের ব্যাক টু ব্যাক আপনাদেরকে শোনাচ্ছি, আগে শুনুন তারপর ব্যাখ্যাতে আসছি। কিন্তু মালদার মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছে, যে করেছে তাকে হাতে নাতে কে ধরেছে জানেন? আমাদের সিআইডি, অর্থাৎ লোকাল পুলিশ নয়। বাগডোগরা দিয়ে পালাচ্ছিল, মুম্বাই থেকে এসছিল, মুম্বাই থেকে বিজেপি ধার করে ওই মিমকে নিয়ে এসছে। আইএসএফ ওদের সাথে, কংগ্রেসেরও উস্কানি আছে আর বিজেপিরও উস্কানি আছে। বিহারে এরা ভোট কেটে বিজেপিকে জিতিয়েছিল বিজেপির টাকায়। আর কালকেও যে দাঙ্গা করেছিল পরশুদিন, সেটাও এরাই করেছিল। মনে রাখবেন, পরিকল্পনা করে পরিকল্পিত করে এনআইএ আসার আগে আমাদের সিআইডি, যেটা এখনও আমি দেখি সেই সিআইডি ইলেকশন কমিশনের আন্ডারে পড়ে না, সেই সিআইডি তাকে গ্রেপ্তার করেছে বাগডোগরা থেকে আসল কালপিটকে। কোনো অশান্তির মধ্যে যাবেন না। ওদের প্ল্যান হচ্ছে অশান্তি পাকিয়ে এলাকা থেকে 30-40 জন ছেলেকে তুলে দেবে দেখে দেখেতে। যেটা করেছে মালদার ঘটনায়, যে দোষ করেছে তুমি তার বিরুদ্ধে অ্যাকশন নাও। তুমি নির্দোষী লোকেদের কেন গ্রেপ্তার করছো? এনআইএ কার হাতে? মোটা ভাইয়ের হাতে। তো দর্শক শুনলেন, এই হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, ফেঁসে গেলেই পাল্টি মেরে দেন। গতকালকে বললেন যে আমার অধীনে থাকা সিআইডি, কমিশনের অধীনে না, ধরেছে, মূল যে কালপ্রিট তাকে ধরেছে, পালাচ্ছিল। আজকে বলছেন এনআইএ ধরছে। অথচ যেটা খবর, যেটা বলছিলাম, আমার কাছে এখনও পর্যন্ত এরকম কোনো খবর নেই যে এনআইএ নতুন করে কাউকে ধরেছে এই কাণ্ডে। যা ধরার পুলিশই ধরেছে। এখন যেহেতু মুসলিম সমাজে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে, বিশেষ করে এই যে সব কল রেকর্ড সামনে আসছে এখান থেকে, যে পুলিশই তো মোফাক্কিরুল ইসলামকে ব্যবহার করার চেষ্টা করেছে, সেটা করতে গিয়ে এখন হিতে বিপরীত হয়ে গেছে। তো যখনই উল্টো ঘটনা ঘটে গেছে, ব্যাস মোফাক্কিরুলকে মানে মূল কালপ্রিট বলে ধরে ফেলা হলো এবং তার সঙ্গে আরও সব অন্যজনদেরকে ধরে ফেলা হচ্ছে, ধরে নিয়ে এখন ভোটে ফায়দা তোলার চেষ্টা হচ্ছে। তো যখন এইসব প্রশ্ন উঠতে শুরু করেছে, এখন ওনার অধীনে থাকা সিআইডি যে ধরেছে আর উনি স্বীকার করছেন না, পুরোটাই এনআইএর দিকে ঠেলে দিচ্ছেন। এই হচ্ছেন দর্শক রাজ্যের মুখ্যমন্ত্রী। মুসলিম সমাজকে বুঝতে হবে যে কিভাবে উনি গাছে তুলে দিয়ে মইটাকে কেড়ে নেন। উনি না এত উস্কানি দিতেন, না এত ক্ষোভ বিক্ষোভ অবরোধ কিছু হতো। মানুষকে যদি বলতেন যে এই হলে এই করতে হবে, ওই হলে ওই করতে হবে, তাহলে কিন্তু এরকম ক্ষোভ বিক্ষোভ হতো না। আর উনি যদি প্রথম থেকে এসআইআরে সহযোগিতা করতেন, একটা কারো নাম বাদ যেত না যারা জেনুইন ভোটার। উনি সমস্যায় ফেলেছেন মানুষকে, মানুষও ক্ষুব্ধ হয়ে যাচ্ছেন এবং ওনার উস্কানির জেরে রাস্তায় নেমে পড়ছেন। তো যখন নেমে পড়ছেন মানুষ, তখন ওনার পুলিশই এটাকে আবার কন্ট্রোল করার জন্য কিছু কিছু মানুষকে ব্যবহার করছে, তাদেরকে উত্তেজক ভাষণ দিতে সাহায্যও করছে। আর সেটা করতে গিয়ে যখন আবার অন্য ঘটনা ঘটে যাচ্ছে, তখন তাদেরকেই আবার বলি করে দিচ্ছে। ফলে মুসলিম সমাজকে বুঝতে হবে যে তাদেরকে নিয়ে কিভাবে খেলার চেষ্টা করে এই শাসক দল। না বুঝলে আরও ভুগতে হবে। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।